এইবারে এসআইআরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিদেশি না দেশি ফরেন কথার উল্লেখ করা আছে। সরে চিৎকার করে বলেছিলাম কাগজ আমরা দেখাবো না, কাগজ আমরা দেখাবো না। নির্বাচন কমিশন যার কাজ ছিল নিরপেক্ষভাবে কাজ করার, দুর্ভাগ্যের আমাদের স্বাধীনতা এত বছর পর বলতে হচ্ছে এরা প্রত্যেকে কারো না কারোর এজেন্ডা নিয়ে বসে আছে। যারা ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে চাইছে তাদের এজেন্ডা এটা। মানুষ সচেতন হয়েছে, এখন ওই হিন্দু মুসলমানের দাঙ্গা মানুষ খুব বেশি পা দিচ্ছে না। নতুন কৌশল খুঁজতে হবে। ভয় দেখানোর কৌশলের নাম হচ্ছে এসআইআর। শুধুমাত্র মাইনরিটি কমিটি নয়, যত নিচু বর্গের মানুষ আছে তাদের সবার উপরে আক্রমণ ধীরে ধীরে নেমে আসবে। এরা তো ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে, কার উপরে আগে আসবে কার উপরে পরে আসবে সেটা পরে কথা। আসামে দেখেছেন প্রাইভেট ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিচ্ছে। এসআইআর কোনো প্রয়োজন তো ছিল না। প্রতি বছর রিভিশন হয়, 23-এও রিভিশন হয়েছে, 24 সালেও রিভিশন হয়েছে। সেই ভোটার তালিকাও ভিত্তি করেই প্রধানমন্ত্রী ক্ষমতায় আছে। তাহলে যে ভোটার তালিকার ভিত্তি করে আপনি ক্ষমতায় আছেন সেই ভোটার তালিকাকে আপনি নাকচ করছেন আজকে। তাহলে আপনি সবার আগে ক্ষমতা থেকে নেমে যান, নেমে গিয়ে আপনি বলুন যে এই ভোটার তালিকা ঠিক নেই। আমার নথি দিয়ে প্রমাণ করতে হবে যে আমি এই দেশের নাগরিক। আমি যদি এই দেশের নাগরিক না হই তাহলে আমার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি এতদিন? এ তো বিএসএফ এর ফেলিয়ার। যদি বিদেশি লোক এখানে ঢুকে থাকে, যদি বিএসএফ ফেল করে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে কারা আছে? তার বিরুদ্ধে প্রসিকিউশন করুন না সবার আগে। গরিব মানুষের পিছনে কেন পড়ে আছেন? সহজ রাস্তা বলে শান্তনু ঠাকুরের পেছনে পড়বেন না, তার পয়সা আছে বলে। বিহারের পর এবার বাংলার মাথায় এসআইআর আতঙ্ক, রীতিমতো আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। এবং সেখান থেকে সবচেয়ে যেটা আতঙ্কের কারণ তা হচ্ছে যে এসআইআরে কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে আধার কার্ড হচ্ছে এসআইআর এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। কিন্তু কমিশনার তিনি জানিয়েছেন, জ্ঞানেশ কুমার, তিনি জানালেন যে আধারে কোনো রকম নাগরিকত্বের প্রমাণ নয়। সেক্ষেত্রে তাহলে মানুষ, এখন সাধারণ মানুষ কি করবে, মানে কি, কোথা থেকে কি ডকুমেন্ট জোগাড় করবে? কি দেখুন, এর আগে একটা প্রচেষ্টা হয়েছিল এনআরসির সময়, তখন আমরা সমস্যার চিৎকার করে বলেছিলাম কাগজ আমরা দেখাবো না। হ্যাঁ, আজকের দিনে এই তথ্য সংগ্রহ করা এইটা হচ্ছে এখন সবথেকে বড় অস্ত্র। যে তথ্য সংগ্রহ করে তার অ্যানালিসিস করে আসলে কারা কোন প্রজাতির, কাদের কি ডিমান্ড, কে কোন জাতির, কে কোন উপজাতির, কে কোন ধর্মের, হ্যাঁ, কে কি কাজ করে, তাদের কত উপার্জন, এই যে তথ্য সংগ্রহ করছে না, এই তথ্য সংগ্রহ করে এগুলোকে অ্যানালিসিস করে আসলে এই বিজেপি এবং আরএসএস বা এই যারা রাইটিস্ট ফোর্সের লোকগুলো, এরা রাজনৈতিক দলগুলো, এরা বেসিক্যালি এদের ক্ষমতা থাকার কৌশল খোঁজে। তারই একটা উপায়। মানুষকে যদি দাস বানাতে হয়, মানুষকে যদি স্লেভ বানাতে হয়, তাহলে তাদের সম্পর্কে জানতে হবে। সংবিধান এসছে, সংবিধানে আপনার দায়িত্ব ছিল ক্ষমতায় থেকে মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করা। আমরা দেখেছি আসলে বেড়েছে। তাহলে এই যে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, এই যে মোদি বলল সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকবে, এই যে বলল যে ঘরে ঘরে কাজ পৌঁছাবে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে, মানুষের পাকা বাড়ি হবে, এত প্রতিশ্রুতি দিয়ে আপনি ক্ষমতায় এসছেন। 14 সাল, 19 সাল, 24 সাল পরপর থেকেছেন। একই সঙ্গে বাংলাতেও দেখুন 11 সাল, তারপরে 15-16 সাল পরপর হচ্ছে। এত যে প্রতিশ্রুতি দিচ্ছি, তাহলে এই প্রতিশ্রুতি রূপায়ণ তো করতে পারছি না, তাহলে মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে। তাহলে মানুষকে কোন জাতাকলে ফেলে ভয় দেখাতে পারবো, সেই ভয়ের কৌশল খুঁজতে হবে। তাহলে তাদের সম্পর্কে জানতে হবে। আগে হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধিয়েছি, মানুষ সচেতন হয়েছে। এখন ওই হিন্দু মুসলমানের দাঙ্গা মানুষ খুব বেশি পা দিচ্ছে না। নতুন কৌশল খুঁজতে হবে। ভয় দেখানোর কৌশলের নাম হচ্ছে এসআইআর। এনআরসি ছিল, এখন নতুন নামকরণ হয়েছে এসআইআর। মনে রাখতে হবে 2002 সালেও এইরকম একটা ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল। কি কারণ ছিল? কারণ ছিল যে অনেক সেই সময় দেখা গেছিল যে একজন তার বাসস্থান চেঞ্জ করে একটা অন্য জায়গায় যাচ্ছে, দু জায়গাতেই নাম উঠে যাচ্ছে। তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ কারণ ছিল ক্লারিক্যাল মিস্টেক ছিল, কারো সারনেম ভুল ছিল, নাম ভুল ছিল। হ্যাঁ, মূলত এই কারণগুলোর জন্যই হয়েছে। এইবারে এসআইআরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিদেশি না দেশি ফরেন কথার উল্লেখ করা আছে। যাচাই করব। যেই আপনি বলছেন যে বিদেশি না দেশি, এইটা যাচাই করব, তাহার মানে আপনি মানছেন যে বিদেশির কিছু ইনক্লুশন এখানে হয়েছে। আচ্ছা, যদি বিদেশি এইখানে আসে, এই কথা যদি আপনি লেখেন যে দেশি না বিদেশি যাচাই করব, তাহলে তো আপনাকে একথা মানতে হচ্ছে যে আপনার কাছে কিছু তথ্য আছে কারা বিদেশি।
তার ভিত্তিতেই আপনি সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি হঠাৎ করে মনে হলো আর আমি এই ধরনের সিদ্ধান্ত নিলাম, হতে পারে না। তাহলে যখনই এই সিদ্ধান্ত নিতে, আপনার কাছে কী তথ্য ছিল? তাহলে কোনো বিদেশি মানুষ যদি আমার দেশে ঢুকে থাকে, অনুপ্রবেশ করে থাকে, তাহলে তার আইন আছে, ফরেনার্স অ্যাক্টে তাকে ইমপ্লিকেট করতে হবে। তার মানে আপনি কতজন ফরেনার্সকে আপনি ইমপ্লিকেট করেছেন, তাহলে তারা জেলে আছে। তাহলে যারা জেলে আছে তাদের ভোট দেওয়ার প্রশ্ন আসে না। আর যদি জেলে না থাকে তাহলে আপনি তথ্য কোথা থেকে পেলেন? তাহলে কি আপনি বিজেপি প্রোপাগান্ডাকে পা দিচ্ছেন, নাকি আসলে যারা মুসলিম বা মাইনরিটি কমিউনিটি আছে, যাদের বিরুদ্ধে আরএসএস যুদ্ধ ঘোষণা করতে চায়, যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আরএসএস হিন্দুত্বের প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে আপনি বার করে দেওয়ার চেষ্টা করছেন? কিন্তু মুশকিলটা হচ্ছে এইগুলো করতে গিয়ে একটা বড় অংশের আরএসএসের টার্গেট তো শুধু মাইনরিটি কমিউনিটি নয়। আরএসএস মনে রাখতে হবে ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে চায়। তার মানে আরএসএস যতদিন পর্যন্ত দেখেছেন যে এই নিচু জাতির যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা তাদের সঙ্গে ভিড়ছে না, ততদিন পর্যন্ত তারা কিন্তু ওইটাকেই সামনে নিয়ে এসছে যে ওরা নিচু জাত, এরা উঁচু জাত। একটা সময় যখন দেখলো যে না, আমাকে ক্ষমতায় আসতে হবে আমার উদ্দেশ্যকে সফল করার জন্যে, আসল উদ্দেশ্য ওইটাকেই প্রতিষ্ঠা করা, তখন বললাম আমরা এই শ্রেণী বৈষম্য করব না। কিন্তু তারপরেও দেখবেন বিভিন্ন বই পড়লে জানা যায় যে যখন কোনো কর্মসূচি হয়েছে তারা উঁচু জাতকে আলাদা জায়গায় খেতে দিচ্ছে, নিচু জাতকে আলাদা জায়গায় খেতে দিচ্ছে। ফলে বৈষম্য তাদের মনের মধ্যে আছে। ফলে এই যে ঘটনা ঘটছে, এতে কিন্তু যারা নিম্নবর্গের হিন্দু সম্প্রদায়ের মানুষও আছেন তাদেরকেও টার্গেট করা হচ্ছে। তাহলে এসআইআর আতঙ্ক শুধুমাত্র মুসলিম সমাজের মধ্যে নয়, এটা আমি বলছি যে যারা ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করতে চাইছে তাদের এজেন্ডা এটা। ফলে শুধুমাত্র মাইনরিটি কমিটি নয়, যত নিচু বর্গের মানুষ আছে তাদের সবার উপরে আক্রমণ ধীরে ধীরে নেমে আসবে। এরা তো ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে, কার উপরে আগে আসবে কার উপরে পরে আসবে সেটা পরের কথা। আসামে দেখেছেন প্রাইভেট ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, আসলে টার্গেটটা হচ্ছে এইটা। হ্যাঁ, আর আপনি আধার কার্ড দিচ্ছেন, যে প্রশ্ন আপনি করলেন, আপনি বলছেন যে রেশন নিতে গেলে আধার কার্ড লিঙ্ক করতে হবে, গ্যাস নিতে গেলে আধার কার্ড লিঙ্ক করতে হবে, যত এসেনশিয়াল সার্ভিস আছে আপনি বলছেন আধার কার্ড লিঙ্ক করতে হবে। আর যখন নির্বাচনের হচ্ছে তখন বলবেন আধার কার্ড লিঙ্ক করতে হবে না। তাহলে আধার কার্ডটা করলেন কেন? মানে আপনি আপনার সুবিধা মতো এটাকে ব্যবহার করবেন, এটাকে বাদ দেবেন। আসলে বিপদে সাধারণ মানুষ। বিপদে এই কারণে, কারণ নির্বাচন কমিশন যার কাজ ছিল নিরপেক্ষভাবে কাজ করার, দুর্ভাগ্যের আমাদের স্বাধীনতা এত বছর পর বলতে হচ্ছে, এরা প্রত্যেকে কারো না কারোর এজেন্ডা নিয়ে বসে আছে। আর যার জন্যে যখন সুপ্রিম কোর্ট অনুপ বর্মনের জাজমেন্টের নির্দেশ দেয় যে এই ধরনের কমিটি, যেখানে বিরোধী দলনেতাকে সঙ্গে নিয়ে এই যারা নির্বাচন কমিশনের কমিশনার হবেন তাদেরকে নির্বাচন করতে হবে, কারা নির্বাচন কমিশনার হবে, তার নির্বাচনটা কীভাবে হবে তার একটা সিলেকশন কমিটি সুপ্রিম কোর্ট করে দেয়, সেটাকে মানে না কেন্দ্র সরকার। এই কারণেই ফলে নিরপেক্ষতা নষ্ট করার সব রকম প্রয়াস আরএসএস করছে বিজেপিকে এটা সামনে রেখে। এ রাজ্যের তৃণমূল তার ব্যতিক্রম নয়। কেরালা উদাহরণ তৈরি করেছে, তারা অ্যাসেম্বলিতে সম্মিলিতভাবে রেজলিউশন নিয়েছে, পলিটিক্যাল ডিসিশন। আমরা এর আগে দেখেছি কৃষি বিলের ক্ষেত্রে মানুষ পলিটিক্যালি ফাইট করে সেইটাকে বাধ্য করাতে পারে। এটা আমার কনস্টিটিউশনাল রাইট। যে আর্টিকেল রাইট 19 তৈরি করা হয়েছিল যে আমরা রাস্তায় নেমে প্রোটেস্ট করব রাজ্য সরকার কেন্দ্র সরকারের পলিসির বিরুদ্ধে, সেই অধিকার সংবিধান আমাকে দিয়েছে। সেই অধিকারকে প্রয়োগ করেই বিলকে আমরা বাতিল করতে সক্ষম হয়েছিলাম। কেরালা পলিটিক্যাল ডিসিশন নিয়েছে, পশ্চিমবঙ্গ পারেনি। আর পশ্চিমবঙ্গ পারেনি বলেই পশ্চিমবঙ্গের ঘরে ঘরে মানুষ এখন দুশ্চিন্তার মধ্যে আছেন। কল্যাণ ব্যানার্জি, আইনজীবী কল্যাণ ব্যানার্জি তথা তৃণমূলের সাংসদ, তিনি বলছেন যে এসআইআর পশ্চিমবঙ্গে যদি হয় সেক্ষেত্রে আমরা পুরোপুরিভাবে প্রস্তুত। বিহারে ওখানে সেইভাবে সাংগঠনিক শক্তি ছিল না বলে সেই কারণে ওখানে ওরকম ঘটনা ঘটেছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা ঘটবে না, একেবারে তিনি আশ্বাস দিচ্ছেন। আমি তো চাই রেজলিউশন নিন। কবে রেজলিউশন নেবেন? আশ্বাস মানে কিসে আশ্বাস দিচ্ছেন? মানে তৃণমূল করলে তাকে বাঁচিয়ে দেবো? উনি বলছেন যে আমাদের সংগঠন এখানে শক্তিশালী, এখানে এসআইআর। এটা সংগঠনের কাজ নয়। আপনার তো একটা অ্যাসেম্বলি আছে, সেখানে আপনি মেজরিটি, আপনার দলের কথা বলছি। তাহলে সেই দল এই প্রশ্নে সমস্ত রাজনৈতিক দল, বামপন্থী দল তারা সহমত পোষণ করেছে,
সমস্ত বিরোধী দল বিজেপি বাদ দিয়ে তারা সব সহমত পোষণ করেছেন। আপনি সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে একসঙ্গে সমস্বরে কেন বলছেন না এসআইআরের পক্ষে আমরা নই? কারণ আসলে আপনারা আরএসএস এজেন্ডাকেই সমর্থন করছেন পরোক্ষভাবে, করতে চান না আপনারা। মুখে যা বলেন কার্যক্ষেত্রে তা প্রয়োগ করতে গেলে কেরালাকে ফলো করতে হবে। তাহলে এক্ষেত্রে কি কি যে ডকুমেন্টগুলো লাগবে, মানে প্রয়োজনীয় কি কি লাগবে? দেখুন, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, রেসিডেন্স সার্টিফিকেট, এই রকম অনেক 12খানা লিস্ট, 11খানা তালিকা দিয়েছে। এখন ড্রাইভিং লাইসেন্স হতে পারে, এই ধরনের রেশন কার্ড হতে পারে, ভোটার আই কার্ড হতে পারে, এরকম যা লিস্ট দিয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড। কিন্তু নির্বাচন কমিশন বলছেন যে আধার কার্ড নাগরিকত্বের কোনো প্রমাণ নয়। আধার কার্ডের যে ইস্যু হয় কার্ডেই লেখা থাকে নাগরিকত্বের প্রমাণ নয় এটা, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে তার আইডেন্টিটি প্রুফের প্রমাণ হিসেবে আধার কার্ড দেখাতে পারে। যদি আধার কার্ড নিয়ে কোনো প্রশ্ন ওঠে অন্য যে কোনো একটা সাপোর্টিভ ডকুমেন্টস তারা দেখাতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশ তো সবার ঊর্ধ্বে, হ্যাঁ, নির্বাচন কমিশনও সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য। ফলে নির্বাচন কমিশন যা কিছু বলছেন তাকে সুপ্রিম কোর্টে ক্লারিফাই করে নিয়ে আসতে হবে। এছাড়া আর কি কি ডকুমেন্ট লাগবে? এই যে এত ডকুমেন্টের যে লিস্ট দিয়েছে সেখান থেকে এই যে দেখা গেল যে উত্তরবঙ্গে বন্যা থেকে শুরু করে এরকম নানা জায়গায় যেরকম প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সে সমস্ত ডকুমেন্ট তো অনেকের কাছেই নাও থাকতে পারে। দেখুন, এই কাগজ তৈরি করতে গেলে যারা সরকারি আধিকারিক আছে তাদেরকে নিশ্চিত করতে হবে যাতে সকলের কাছে কাগজ পৌঁছায়। আপনি ঘরে ঘরে ডিজিটাল রেশন কার্ড তৈরি করতে গিয়ে কত লোকের রেশন কার্ড হারিয়ে গেছে, পাইনি। ভোটার কার্ড হারিয়েছে, রেশন কার্ড হারিয়েছে, অন্যান্য নথি, বার্থ সার্টিফিকেট কতজন রাখতে পেরেছে, চাকরি পাচ্ছে না দীর্ঘদিন, সে হয়তো বার্থ সার্টিফিকেটটাও হারিয়ে ফেলেছে। তাহলে আমার নথি দিয়ে প্রমাণ করতে হবে যে আমি এই দেশের নাগরিক। আমি যদি এই দেশের নাগরিক না হই তাহলে আমার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি এতদিন? এ তো বিএসএফ এর ফেলিয়ার। যদি বিদেশি লোক এখানে ঢুকে থাকে, যদি বিএসএফ ফেল করে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে কারা আছে? তার বিরুদ্ধে প্রসিকিউশন করুন না সবার আগে। গরিব মানুষের পিছনে কেন পড়ে আছেন? সহজ রাস্তা বলে শান্তনু ঠাকুরের পিছনে পড়বেন না, তার পয়সা আছে বলে। আপনারা পড়েন গরিব মানুষের পিছনে, যারা রোজ বুটির কাজ করে, রোজ আপনার বাড়িতে মেড সার্ভেন্টের কাজ করে, তার পিছনে পড়েন। আর আসলে এদেরকে এই ফাঁদে ফেলে, ভয় দেখিয়ে ফাঁদে ফেলে আপনি এদেরকে আসলে বিনামূল্যে শ্রমিক করতে যান, হ্যাঁ, বন্ডেড লেবার যাকে বলে, সেটা বানাতে যান। এইটা হচ্ছে আসল উদ্দেশ্য। তাহলে কি পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় সেক্ষেত্রে এরকম আসামের মতো এখানে ডিটেনশন ক্যাম্প দেখতে চলেছে পশ্চিমবঙ্গবাসী? আগামী দিনে সেই আশঙ্কা তো রয়েছে, অবশ্যই আছে। এসআইআর কোনো প্রয়োজন তো ছিল না। প্রতি বছর রিভিশন হয়, 23-এও রিভিশন হয়েছে, 24 সালেও রিভিশন হয়েছে। সেই ভোটার তালিকাও ভিত্তি করেই প্রধানমন্ত্রী ক্ষমতায় আছে। তাহলে যে ভোটার তালিকার ভিত্তি করে আপনি ক্ষমতায় আছেন সেই ভোটার তালিকাকে আপনি নাকচ করছেন আজকে। তাহলে আপনি সবার আগে ক্ষমতা থেকে নেমে যান, নেমে গিয়ে আপনি বলুন যে এটা এই ভোটার তালিকা ঠিক নেই।